কিন্তু একটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার হোক, ল্যাব্রেটর হোক, জার্মান শেপার্ড হোক, যেই বাচ্চাই হোক, সবার তো একটা বাজেট থাকে। সে কম টাকায় হয়তো একটা কুকুর কিনলো, কিন্তু পরবর্তীকালে তাদের জেনেটিক ডিজিজের জন্য তার 10 ডবল টাকা তাদের খরচা হয়ে যায়, কারণ তাকে তারা ফেলে দিতে পারে না। আর একটা ভালো বাবা মার থেকে ভালো বাচ্চা হতে পারে। আপনি যখন একটা পেট মার্কেট বা ব্রোকারের থ্রুতে যাচ্ছেন, তখন আপনি জানতে পারছেন না তার বাবা মা কি, তার অ্যাকচুয়াল কোনো পেডিগ্রি আছে না ক্রস ব্রিড নাকি, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না ছোটোবেলায়। আর যেখান থেকে আপনি যদি কোনো ব্রিডারের থেকেও নেন, একটু চেষ্টা করবেন জানতে যে সেখানে ইনব্রিডিং হচ্ছে কিনা। সেখানে ইনব্রিডিংয়ে অনেক বাচ্চার ইমিউনিটি প্রবলেম হয়, অনেক বাচ্চার অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12 মাস অবধি এক্সারসাইজ দেওয়া একদম ঠিক না, কোনো পাপ্পিকে ঠিক না। তাদের তখনও জয়েন্ট পুরোপুরি ঠিক হয় না। যদি বেশি এক্সারসাইজ দেওয়া হয়, তাদের পায়ের প্রবলেম হতে পারে, টপ লাইনে প্রবলেম হতে পারে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। কিন্তু সুইমিং দেওয়া আমাদের এই কলকাতার মতন জায়গায় খুব কম জায়গা আছে যেখানে সুইমিং দেওয়া যায়। আর সুইমিং দিলেও যেখানে আমাদের এখানে পুকুর বা জায়গায়, অনেক জায়গায় জলে প্রবলেম থাকে। সো ওয়েলকাম ব্যাক টু ডগস্ক্লুসিভ। আমি সমীরন, আপনারা দেখছেন আঠগুনা ক্যাম্পেনের আরও একটা ভিডিও। আজকে যিনি আমাদের সাথে আছেন তার সাথে তো আলাপ করাবো, তার জার্নি নিয়ে আলাপ করাবো। তবে তার সম্পর্কে একটা কথা বলি, তিনি আপনারা যদি কলকাতার বুকে বা ওয়েস্ট বেঙ্গল ইভেন ইন্ডিয়ার বুকে গোল্ডেন রিট্রিভার বা গান ডগ স্পেশালিটি নিয়ে যদি কথা বলেন, তাহলে তার নাম হয়তো শোনেননি, এরকম হতে পারে না। শুধু ভারতের মাটিতে নয়, ভারতের বাইরে গিয়েও তিনি দেশের বিভিন্ন দেশে গিয়ে উনি শো করেছেন, জিতে এসছেন। 20টারও বেশি ইম্পোর্ট এবং আরও অনেক মাইলস্টোনস আছে যেগুলো নিয়ে আলোচনা করবো। তো সরাসরি দাদার কাছে যাবো। দাদা, আপনার সম্পর্কে একটু যদি বলেন এবং আপনার জার্নিটা দিয়ে যদি একটু স্টার্ট করেন। নমস্কার, আমার নাম সৌরভ চৌধুরী। আমার ডগ পোষা শুরু হয় 1996 থেকে একটা স্পিডস দিয়ে। তারপরে আস্তে আস্তে যখন আমি শোয়ের মাঠে যেতে শুরু করি, আমার ইন্টারেস্ট হয় পিওর ব্রিড ডগে। আমার ফার্স্ট একটা ব্ল্যাক ল্যাব্রেটর ছিল, তাকে দিয়ে আমি শো শুরু করি। তারপরে আস্তে আস্তে আমি বক্সার নিয়ে আমি শোয়ে অনেক বেস্ট শো দিয়েছি আমি। নারিমান সাকিবাই হায়দ্রাবাদে এক রিনোন ব্রিডার সেই সময়কার, তার থেকে আমার অনেকগুলো বক্সার আনা। সেই বক্সার নিয়ে আমার শো করা শুরু হয়। তারপরে আমার ফার্স্ট গোল্ডেন রিট্রিভার আমি ইম্পোর্ট করি হচ্ছে 2010-এ। ফার্স্ট গোল্ডেন রিট্রিভার ইম্পোর্ট হয়। ইন দ্য মিন টাইম 2001-এ আমি আমার ক্যানেলকে রেজিস্টার্ট করি অ্যাভেঞ্জার বলে। আমি বেশ কিছু বক্সার লিটার ব্রিড করেছি। তারপরে গোল্ডেন রিট্রিভার ইম্পোর্ট করার পরে গোল্ডেন রিট্রিভার ভালোভাবে শো করেছি, ব্রিড করেছি। এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 26 প্লাস চ্যাম্পিয়ন প্রডিউস হয়েছে আমার এখান থেকে। আমি খুব রেয়ার বাইরে ডগ স্টার্ট দিতাম, আমার নিজের ফিমেলকেই আমি ইউজ করেছি সবসময়। তারপর থেকে আমার শো করা শুরু। ইন্টারন্যাশনালি আমি শো করেছি আমার নিজের ব্রিড ইন ইন্ডিয়া ডগ দিয়ে। আমি অ্যাকচুয়ালি ইম্পোর্ট ডগের থেকে আমি ব্রিড ইন ইন্ডিয়া ডগ শো করতে বেশি প্রেফার করি আর কি। নিজের ব্রিডিংয়ের ডগ সে আমি নিজে ওনার হই বা আমার থেকে কেউ নিয়ে শো করুক, আমার নিজের ইম্পোর্ট কুকুরকে যদি আমার নিজের ব্রিডিংয়ের ডগ হারায়, সেটা আমার বেশি আনন্দ হয়। কারণ অলওয়েজ আমি চেয়েছি যে আমাদের নিজের ব্রিড ইন ইন্ডিয়া কুকুর যাতে বাইরে গিয়ে শো হয়। আমি অ্যাপ্রক্সিমেটলি 13টা কান্ট্রিতে আমার নিজের ব্রিড শো করেছি, নিজের ব্রিডিংয়ের, নিজের ব্রিড নিজে ওনার। আপনারা যারা চেনেন আমাকে জানেন, ওয়েন বলে যে ডগ আছে আমার, এখন সে অ্যাপ্রক্স 12 বছর বয়স তার। 2014 থেকে তাকে আমি শো করা শুরু করি আমি। সে ফিলিপিন্স, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে প্রচুর জিতেছে। তার ইন্ডিয়া আর অ্যাব্রড মিলিয়ে 50-এর ওপরে তার বেস্ট অফ ব্রিড আছে, 16খানা ক্যাসিভ আছে, আর বিভিন্ন কান্ট্রির চ্যাম্পিয়ন, 4টে কান্ট্রি গ্র্যান্ড চ্যাম্পিয়ন আছে, মাল্টিপল বেস্ট ইন শো আছে। ইনক্লুডিং ও ওয়ার্ল্ড ডগ শো 2016-এ উইন করে স্পেশালিটিতে, গোল্ডেন রিট্রিভার স্পেশালিটি ওয়ার্ল্ড ডগ শোতে। তারপরে ওয়ার্ল্ড ডগ শোতে অলব্রিডে ও রিজার্ভ সিসি হয় ওপেন ক্লাস থেকে। রাশিয়ান চ্যাম্পিয়ন ও রাশিয়ান গ্র্যান্ড চ্যাম্পিয়নও হয় 2016-তে। তারপর থেকে তো আমি শো করে আসছি, কিন্তু বেশ লাস্ট 2 বছর ধরে আমি সেভাবে আর শো করছি না। বিভিন্ন কারণের জন্য, শোয়ের নানান রকম প্রবলেমের জন্য আমি এখন কমিয়ে দিয়েছি শো করা। তো এইভাবেই আর কি চলে আসছে। রাইট। আমরা পরের ডিসকাশনে যাবার আগে এটুকুনি বলবো যে আজকের এই ভিডিওটা যদি আপনি গোল্ডেন রিট্রিভার নিয়ে আপনার মধ্যে কোনো কোয়েশ্চেন্স এখনও বেঁচে থাকে, আমি কথা দিচ্ছি ভিডিও শেষ অবধি যদি দেখেন, আপনাদের সমস্ত কোয়েশ্চেনের উত্তর আপনারা পেয়ে যাবেন। তবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি আর বা আপনার পরিচিত কেউ ভাবছে যে গোল্ডেন রিট্রিভার নেব, তাকে 100% এই ভিডিওটা পাঠান। তার মধ্যে যত প্রশ্ন আছে আজকের এই ভিডিওতে শেষ করবো। আর দাদা, নেক্সট আমরা আলোচনাতে যাবার আগে আমি বলবো ডগস্ক্লুসিভ বিগত 3 বছর ধরে আট হোক না বলে একটি ক্যাম্পেইন চালাচ্ছে, যাতে আমরা বিভিন্ন রকম ভিডিও করি। তো এই ক্যাম্পেইন সম্পর্কে যদি আপনার কিছু ওভারভিউ থাকে, যদি কাইন্ডলি একটু শেয়ার করেন। দেখুন, এখানে অনেকেই আছে যারা ছোটো বাচ্চা কিনবে বলে একটা ঠিক করে, তাদের প্রথমেই এখানে মনে আসে পেট মার্কেটের কথা। রাইট। যে এখানে পেট মার্কেটে বাচ্চা বিক্রি হচ্ছে,
বা তারা তাদের চেনা কোনো যদি জানে যারা কুকুর নিয়ে কাজ করে তাদের থ্রুতে তারা কুকুর কেনে। কিন্তু একটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার হোক, ল্যাব্রাডর হোক, জার্মান শেপার্ড হোক, যেই বাচ্চাই হোক, সবার তো একটা বাজেট থাকে। সে কম টাকায় হয়তো একটা কুকুর কিনলো, কিন্তু পরবর্তীকালে তাদের জেনেটিক ডিজিজের জন্য তার 10 ডবল টাকা তাদের খরচা হয়ে যায়, কারণ তাকে তারা ফেলে দিতে পারে না। আজকে হিপ প্রবলেম, নানান রকম জেনেটিক প্রবলেমের সম্মুখীন হতে হয় তাদেরকে পরবর্তীকালে। তখন ডাক্তারের পেছনে, তার টেস্টের পেছনে তাকে মেনটেন করতে গিয়ে তাদের 10 ডবল টাকা খরচা হয়। এর জন্য আমি রিকোয়েস্ট করবো, যারা বাচ্চা নিতে চান তারা জেনুইন ব্রিডারের কাছে যান, মা বাবাকে দেখুন, তারপরে বাচ্চা নিন। আর ভালো বাচ্চা নিলে আপনি একবারই নেবেন, এটা কিন্তু আপনি রেগুলার কিনতে যাবেন না যে এই পুজোতে একটা কিনলাম পরের পুজোতে একটা জামা কিনবো, এরকম না। আর একটা ভালো বাবা মার থেকেই ভালো বাচ্চা হতে পারে। আপনি যখন একটা পেট মার্কেট বা ব্রোকারের থ্রুতে যাচ্ছেন, তখন আপনি জানতে পারছেন না তার বাবা মা কি, তার অ্যাকচুয়াল কোনো পেডিগ্রি আছে না ক্রস ব্রিড নাকি, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না ছোটবেলায়। একটুখানি খাওয়ালে হেলদি বাচ্চা ছোটবেলায় সব বাচ্চাকে কিউট লাগে, কিন্তু বড় হলে সেটা যে কি হবে, তার জেনেটিক প্রবলেম কি আসতে পারে, সেগুলো আপনি ছোটবেলায় একটা বাচ্চা দেখে বলতে পারবেন না। সেটা একমাত্র হেলদি মা বাবা, তার পেডিগ্রি, তার হেলথ টেস্ট করা আছে কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এইখান থেকে অনেকেই আছে যারা আমার চেনা, যারা বাচ্চা কিনে পরবর্তীকালে তার হিপের প্রবলেমের জন্য প্রচুর ভুগেছে। গোল্ডেন রিট্রিভারে মেনলি হিপ, জয়েন্ট, এলবো, এটা একটা মেন প্রবলেম। তাছাড়া আছে আইজ, তারপরে স্কিনের প্রবলেম যেটা একটা আছে, যেটা ইথিওসিস বলে এটাকে, যেটা হচ্ছে ড্রাই স্কিন। তাও আমাদের ইন্ডিয়াতে এইচডি বা ইডির মানে এলবো ডিসপ্লেসিয়া আর হিপ ডিসপ্লেসিয়ার কোনো মেজারমেন্ট বা কোনো কিছু করা হয় না। আমাদের এখানে একমাত্র উপায় হচ্ছে ভালো বাবা মার থেকে নেওয়া। ভালো বাবা মা, যদি বাবার হিপ স্কোরিং, মায়ের হিপ স্কোরিং করানো থাকে বা ভালো পেরেন্টস, এখানে অনেক চান্স কম, 99% চান্স কম যে এখানে হিপের প্রবলেম বাচ্চা হতে পারে। আর যেখান থেকে আপনি যদি কোনো ব্রিডারের থেকেও নেন, একটু চেষ্টা করবেন জানতে যে সেখানে ইনব্রিডিং হচ্ছে কিনা। সেখানে ইনব্রিডিংয়ে অনেক বাচ্চার ইমিউনিটি প্রবলেম হয়, অনেক বাচ্চার অনেক নানান রকম প্রবলেম হয়। লাইন ব্রিডিং হচ্ছে সবসময় ভালো, যেটা হচ্ছে একটা টাইপকে, একটা আপনি যে টাইপ বাবা মার টাইপে যদি টাইপ পেতে চান, কিন্তু ইনব্রিডিংয়ে অনেক প্রবলেম আছে। সেটা আপনি যদি বাইরের ব্রোকারের থেকে বা হাট থেকে নেন বা পেট মার্কেট থেকে নেন, আপনি কখনোই জানতে পারবেন না সেটা ইনব্রিডিং হচ্ছে কিনা খুব ক্লোজ। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। এখানে সব থেকে বড় হচ্ছে এটা একটা রেসপন্সিবিলিটি আপনার এখনের সস্তায় টাকা বাঁচানোর জন্য বাচ্চাটা যেন 1 বছর পর রাস্তায় ছাড়তে আপনাকে না হয়। কারণ আপনারা যারা এই ধরনের ভিডিও দেখেন বা 3,000 টাকায় 4,000 টাকায় কুকুর, তাদের আলটিমেটাম আজকের দিনে কিন্তু আমরা এনজিওগুলো এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যেভাবে রাস্তায় অ্যাবান্ডন করা হচ্ছে। তো রেসপন্সিবল হন, সিনসিয়ার হন, এটা বলেই আজকে ভিডিওটা স্টার্ট করব। আর এর সাথে এটুকুনি বলবো, আমার একটা ডগ এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ আছে, তাছাড়াও একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে আপনারা জয়েন করতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা যে কোনো রকম সাজেশন এবং গাইডেন্স যদি চান, এখানে দাদার মতো অনেকেই আছেন খুব অভিজ্ঞ, তাদের থেকে আপনারা ফ্রি অফ কস্টে সাজেশন পেয়ে যাবেন। একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করবো যে গোল্ডেন রিট্রিভার আর ল্যাব্রাডর যাও বা অলমোস্ট দুটো একই, বাট সেক্ষেত্রেও কি কোনো আপনি আলাদা করতে পারেন যে কোনটা কার জন্য বা কার কোন ধরনের ক্লায়েন্টের জন্য আইডিয়াল? দেখুন, ল্যাব আর গোল্ডেন মোটামুটি দুটোই রিট্রিভার, দুটোই একই গ্রুপের মধ্যে পড়ে, খুব ক্লোজ। ল্যাবের একটু গোল্ডেনের থেকে হলেও একটু বেশি এক্সারসাইজ লাগে, তার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে গোল্ডেনের হচ্ছে লং হেয়ার, সেখানে গোল্ডেনের একটু রোগা থাকলেও তার কোটে তার স্কিনটা ঢেকে থাকে, আপনি মাসেল টোনিং যতক্ষণ না পর্যন্ত টাচ করবেন আপনি বুঝতে পারবেন না। আর ল্যাবের হচ্ছে স্মুথ হেয়ার, সেটা আপনি যখন দেখছেন আপনি বাইরের থেকেই বুঝতে পারছেন যে তার হেলথটা কি আছে। আদারওয়াইজ দুটো অলমোস্ট সেম, দুজনেই প্রচণ্ড ফ্রেন্ডলি, খুব অ্যাক্টিভ, খুব লাভেবল হয়। হ্যাঁ, এরা প্রচণ্ড বিডেল, মানে সবসময় আপনার কাছে আদর খেতে চাইবে, আপনার দিকে তাকাবে। আর দুটোর টেম্পারমেন্টই খুব ভালো, দুটোই খুব ভালো ফ্যামিলি ডগ। কিন্তু মেনটেনেন্সের দিক থেকে বলবো যে ল্যাবের থেকে গোল্ডেনের মেনটেনেন্সটা একটু বেশি। আর গোল্ডেনের যে গোল্ডেন কালারের যে কোট, যেটা কোট, সেটা মেনটেন করাটাই হচ্ছে গিয়ে এক্সট্রা কাজ ল্যাবরেটরের থেকে। আদারওয়াইজ দুটো সেম। আর ল্যাবের ক্ষেত্রে একটু বেশি এক্সারসাইজ দিতে হয় তার মাসেলের জন্য। আর ল্যাবের যেহেতু অ্যাক্টিভিটিটা একটুখানি বেশি, তাই জন্য ল্যাবটাকে একটুখানি বেশি এক্সারসাইজ লাগে ল্যাবরেটরে। রাইট। তো ইন শর্ট, যদি আপনি মাঠে গিয়ে টাইম স্পেন্ড করাতে চান বা করতে পারেন, তাহলে আপনার জন্য ল্যাব্রাডর। যদি মনে হয় যে আমি বাইরের সময় কম্পারেটিভলি একটু কম দিচ্ছি, বাট আমি না, কোরটা মেনটেন দুটোকেই করতে মাঠে পারবো। এক্সারসাইজ করাতে হবে। ফ্রি এক্সারসাইজ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ফ্রি এক্সারসাইজ বা ওয়াকিং। একটা অ্যাডাল্ট ডগ ছোটোবেলায় অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12 মাস অবধি এক্সারসাইজ দেওয়া একদম ঠিক না, কোনো পাপ্পিকে ঠিক না। কারণ তাদের তখনও জয়েন্টগুলো সকেটে ঠিক মতন প্লেস হয় না, তাদের তখনও জয়েন্ট পুরোপুরি ঠিক হয় না। যদি বেশি এক্সারসাইজ দেওয়া হয় তাদের পায়ের প্রবলেম হতে পারে, টপ লাইনে প্রবলেম হতে পারে। পাপ্পি এজে 10 থেকে 12 মান্থ পর্যন্ত এজে তাদেরকে ফ্রি এক্সারসাইজ দেওয়া, আদারওয়াইজ সুইমিং। কোনো রাস্তায় বা কংক্রিট জায়গায় বল নিয়ে ছুঁড়ে খেলানো একদম ঠিক না। সফট গ্রাসের মধ্যে বা স্যান্ডের মধ্যে
স্যান্ড বালিওয়ালা মাঠ বা ঘাসওয়ালা মাঠের মধ্যে করা উচিত। সেই ক্ষেত্রে তাদের জয়েন্টের প্রবলেম অনেক সলভ হয়ে যায় ছোটোর থেকে যদি তারা ছাড়া থাকে নর্মাল। আর তারপরে 12 মাসের পর থেকে ওয়াকিং, ভালো মতন ওয়াকিং দেওয়া, এক্সারসাইজ দেওয়া 12-14 মাসের পর থেকে যা করার। ছোটবেলায় একদম না, সেটা গোল্ডেনের ক্ষেত্রেও তাই, ল্যাবরেটরের ক্ষেত্রেও তাই, অন্য ব্রিডের ক্ষেত্রেও সেটাই। সুইমিং হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ, কিন্তু সুইমিং দেওয়া আমাদের এই কলকাতার মতন জায়গায় খুব কম জায়গা আছে যেখানে Right. সুইমিং দেওয়া যায়। Right. আর সুইমিং দিলেও যেখানে আমাদের এখানে পুকুর বা জায়গায় অনেক জায়গায় জলে প্রবলেম থাকে, হুম। সেখানে সুইমিং করিয়ে এনে কুকুরকে স্নান করিয়ে ব্লো ড্রাই করা উচিত। কারণ আমাদের এখানকার ওয়েদারে হিউমিডিটি অনেক বেশি, আমাদের এখানে শীতকাল থেকে খুব কম, ম্যাক্সিমামটাই গরমকাল। এই গরমকালে স্কিনের মধ্যে যদি জল থেকে যায় সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন প্রচণ্ড হয়। প্রথমে স্কিন লাল হয়ে যাবে, কুকুরের গায়ে ব্যাড স্মেল হবে, কুকুর গা চুলকাবে, সেখান থেকে র্যাশ হয়ে যাবে। ওই স্কিন ড্রাই করে তারপরে ছাড়া দরকার। সো আই হোপ আপনাদের কাছে একটা ক্ল্যারিটি এসছে যে আপনি কোনটা করতে পারবেন অ্যাকর্ডিং টু আপনার সময় এবং অ্যাকর্ডিং টু আপনি কতটা টাইম দিতে পারছেন তার উপরে আপনি এগোতে পারেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানান যে ডিসকাশনটা কেমন লাগলো। আর এর সাথেই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, কারণ এটাই আপনাদের কোনো পয়সা লাগে না, কিন্তু আমি এবং আমার এন্টায়ার টিম আমরা খুব এন্থু পাই নতুন নতুন ভিডিও করার জন্য, নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য। তো টিল দেন ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।